এ কি অবস্থা তোর? কি হয়েছে? বৃষ্টি মাথা নাড়ল, মানে কিছু না। শিউলি এগিয়ে গিয়ে বৃষ্টির হাত ধরল, নরম সুরে জিজ্ঞেস করল। আমার সাথে বলবি না শফিকের সাথে ঝামেলা? এবার বৃষ্টির বাঁধ ভাঙল। মেয়েটা শিউলিকে জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে উঠল। শিউলি তাকে কিছুক্ষণ সময় দিল নিজেকে সামলে নেওয়ার জন্য। কান্না থামলে শিউলি বলল। এবার বল দেখি কি হয়েছে। বৃষ্টি ফুপিয়ে ফুপিয়ে বলল। শিউলি, আমি ঠকে গেছি, খুব খারাপভাবে ঠকেছি। বলেই সে আবারও কেঁদে উঠল। বল কি হয়েছে। শিউলি জোর দিল। বৃষ্টি বলতে শুরু করলো। ওই দিন যখন কলেজে গেলাম, গিয়ে দেখি তুই আসিসনি। ওই দিন গিয়ে দেখলাম শফিক আমাদের জুনিয়র একটা মেয়ের সাথে বসে গল্প করছে। আমি যখন জিজ্ঞেস করলাম এটা কে, তখন শফিক কিছু বলল না, কিন্তু মেয়েটা বলল শফিকের সাথে সে রিলেশনে আছে। শফিক আমাকে ঠকিয়েছে। বৃষ্টি আবারও কেঁদে উঠল, তবে শিউলির মুখটা শক্ত হয়ে উঠল। এতক্ষণ বৃষ্টির কান্নার জন্য তার কষ্ট হচ্ছিল, কিন্তু এখন নিজেরই রাগ হচ্ছে বৃষ্টির জন্য। শফিক ছেলেটা যে ভালো না সেটা আগেও সে বলেছিল, কিন্তু বৃষ্টি মানেনি। যাকে বলে একদম জান প্রাণ দিয়ে ভালোবেসেছিল, চোখের কালো কাপড় বেঁধেছিল। এখন কি হলো? শিউলি বিরক্তি নিয়ে বলল। মনটা চাচ্ছে তোকে ঠাস করে একটা বসিয়ে দিই। এই খারাপ একটা ছেলের জন্য তোর এই অবস্থা? শিউলি নিজের গলায় নরম করে আবারও বলল। শোন বৃষ্টি, ভালো যদি বাসতেই হয় তাহলে এমন কাউকে বাসিস যে তোকে ঠকাবে না কখনো। বৃষ্টি এবার চোখ মুছল। সত্যি তো, আমি এই শফিকের জন্য কেন কান্না করব? বৃষ্টির চোখ গেল শিউলির শরীরের দিকে। সে অবাক কণ্ঠে বলল। শিউলি, তোর শরীরে এসব কিসের দাগ? তোকে কে মারলো এভাবে? শিউলি হাসার চেষ্টা করে বলল। ভালোবাসার শাস্তির দাগ। আব্বা শাস্তি স্বরূপ দিয়েছে। বৃষ্টি শুধু অবাক নয়নে তাকিয়ে রইল, কিছুক্ষণ পর বলল। শিউলি, তুই আমাকে বললি, বোঝালি, আমি বুঝলাম, কিন্তু আমি আগের মতোই তোকে বলছি, শিমুলের সাথে তোর কখনো ভবিষ্যৎ হতে পারে না। ছেলেটা তোর ভালোবাসা বুঝবে না। না, শিমুল ভাই অবশ্যই আমার ভালোবাসা বুঝবে। পৃথিবীর সব জিনিসের মাঝেও ভালোবাসা বিদ্যমান থাকে। পশু পাখিরাও তো ভালোবাসা বোঝে, পাগলরাও বোঝে ভালোবাসা। তাহলে আমার শিমুল ভাই কেন বুঝবে না? শিউলির কণ্ঠে ছিল দৃঢ় বিশ্বাস। বৃষ্টি প্রশ্ন করল। যদি না বুঝে, আর যদি বুঝেও তোর বাপ জীবনেও মেনে নেবে না, তখন কি করবি? শিউলি হাসি মুখে দৃঢ়তার সাথে বলল। পালিয়ে যাব, অনেক দূর পালিয়ে যাব, যেখানে গেলে সমাজের বেড়া থাকবে না, লোকলজ্জার ভয় থাকবে না। শিমুল পুকুর ঘাটে বসে আছে, পানিতে বাচ্চারা সাঁতার কাটছে। তবে আজ শিমুল নামলো না পানিতে, সে ডুবে আছে অন্য কোথাও। শিউলি সবসময় এসব কেন কয়? শিউলি আমার ভালো পায়, কিন্তু কেন ভালো পায়? নিজের মনে প্রশ্নগুলো বারবার ঘুরপাক খাচ্ছে। হঠাৎ পেছনে কারো হাতের স্পর্শে নিজের কাঁধে পেল। শিমুল থমকে পেছনে ফিরল। ছেলেটা ভয় পেয়ে গিয়েছিল। দেখলো পাশের বাড়ির এনামুল শিমুলের ছোটবেলার বন্ধু। শিমুল দাঁত বের করে হাসলো। এনামুল শিমুলের পাশে বসলো। এনামুলই ছিল শিমুলের একমাত্র ছোটবেলার বন্ধু। বোকাশোকা হওয়ার জন্য শিমুলের সাথে বেশি কেউ মিশতো না, তবে এনামুল শিমুলকে সবসময় আশ্রয় দিত। শিমুল হাই স্কুলে পড়া শেষ করেনি, সব পোলাপান তাকে নিয়ে মজা করত, তাই শিমুল নিজেই স্কুল ছেড়ে দিয়েছিল। তবে শিমুল পড়াশোনায় খারাপ ছিল না। শিমুল জিজ্ঞেস করলো। কোন দিন এলি ঢাকা থেকে? এই তো গতকালই আসলাম, ঢাকায় একটা চাকরিও পাইছি। বাহ, ভালোই হয়েছে। এভাবেই তাদের অনেকক্ষণ কথা হলো। শিমুল এক পর্যায়ে বলল। আচ্ছা এনামুল, ভালোবাসা প্রেম কারে কয়? বন্ধুর মুখে এমন কথা শুনে এনামুল অবাক হলো। সে বলল। বাহ রে, শিমুল সাহেব প্রেমে পড়লো কার? শিমুল তাকে উপেক্ষা করে জানতে চাইল। বল না, ভালোবাসা কিভাবে হয়? কারো কথা বারবার মনে পড়লে কি তারে ভালোবাসা কয়? কারো প্রতিদিন না দেখলে যে বুকে ব্যথা হয়, তারে ভালোবাসা কয়? বল না, ভালোবাসা কারে কয়? এনামুল অবাক হয়ে তাকিয়ে রইল শুধু। ছেলেটার আগের থেকে এখনকার কথাবার্তায় অনেক তফাৎ রয়েছে। আমি কি আর বলবো, তুই নিজেই তো সব বলে দিয়েছিস। তুই যা বলেছিস সেটাকেই ভালোবাসা বলে। শিমুল চোখ বন্ধ করে অনুভব করলো তার চোখের সামনে সব সময় শিউলির মুখটাই ভাসে। একদিন মেয়েটাকে না দেখলে বুকের ভেতর ব্যথা অনুভব হয়, কিন্তু সেটা কিভাবে ভালোবাসা হতে পারে? শিমুল মুচকি হাসলো। পরপরই আবারও হাসিটা মিলিয়ে গেল। এই দুদিন ফুলঝুরি বলেছিল
তার সাথে দেখা করার জন্য শিউলি অনেক মার খেয়েছে। শিমুল নিজে নিজেকে আবার বলল, না না, শিউলিকে আমার পাওয়া হবে না। এটা অসম্ভব একটা বিষয়। কাকু তাইলে মাইরা ফেলবো আমারে। এনামুল জিজ্ঞেস করল, কি হয়েছে শিমুল, এভাবে বিড়বিড় করছিস কেন? না কিছু না, এমনি। বলেই শিমুল উঠে গেল। গধূলির আকাশ তখন শেষ লগ্নে। অস্তগামী সূর্যের নরম আলোয় গ্রামের সৌন্দর্য যেন কয়েক গুণ বেড়ে গেছে। শিমুল বসে আছে নিজের ডিঙ্গিটার মাঝে। বিলটা বিশাল বড়, থই থই করা জল। হাঁসগুলো পানিতে খেলা করছে। জলের সঙ্গে মিশে আছে কমলি পাতার ঘ্রাণ, সব মিলিয়ে এক মনোমুগ্ধকর পরিবেশ। শিমুল চুপচাপ পানির দিকে তাকিয়েছিল। হঠাৎ ডিঙ্গিটা নড়ে চড়ে উঠল পেছনে কেউ ওঠার কারণে। শিমুল পিছনে ফিরে দেখলো শিউলি। তাকে দেখা মাত্র শিমুলের মুখে তৎক্ষণাৎ হাসি ফুটে উঠল। শিমুল বলল, আইয়া পড়ছিস কলেজ থেকে? হ্যাঁ শিমুল ভাই, ডিঙি বাই দাও। কই যাবি? শিমুল সরলভাবে প্রশ্ন করল। শিমুলের বোকা কথায় শিউলি হাসলো। এই বিল ছাড়া আর কথায় যাওয়া সম্ভব? শিউলি মজার ছলে বলল, রঙিন এক দুনিয়ায় যাব, যেখানে শুধু তুমি আর আমি থাকবো। এসব কি কস? শিমুল বিভ্রান্ত হয়ে বলল। তোমাকে বুঝতে হবে না, তুমি ডিঙি চালাও। শিমুল আর কিছু বলে না, ডিঙ্গি বাইতে শুরু করলো। তারা এখন বিলের একদম মাঝখানে এসে পৌঁছিয়েছে। চারপাশে অসংখ্য পদ্ম ফুল ফুটে আছে। বিকেলের দিকে ফুলগুলো আধো ফোটা অবস্থায়। শিউলি শিমুলকে এখানে নৌকা থামাতে বলল। ডিঙ্গি স্থির হলে শিউলি তার দিকে গভীর দৃষ্টিতে তাকালো। আচ্ছা শিমুল ভাই, আমি যদি কখনো হারিয়ে যাই তাহলে কি তুমি আমার জন্য কাঁদবে? শিউলির কণ্ঠে কোনো চপলতা ছিল না, ছিল এক গভীর জিজ্ঞাসা। শিমুল বৈঠা থামিয়ে স্থির হয়ে গেল। মেয়েটার দিকে তাকিয়ে তার মুখটা কেমন যেন ফ্যাকাশে হয়ে উঠল। শিমুল সামান্য অস্থির হয়ে বলল, আরে না, কাঁদবো কেন? আর তুই হারাইবি কই? এই ছোট্ট গ্রাম থেকে তুই হারাই কই যাবি? শিমুল সহজভাবে উত্তর দিল। শিউলি এবার বলল, যদি মইরা যাই তখন? শিমুলের মুখে হাসি মিলিয়ে গেল। শিমুল ঠোঁট ফুলালো বাচ্চাদের মতো। ছেলেটার মাঝে পরিবর্তন লক্ষ্য করা গেল। শিমুল বলল, তোর কিছু হইলে আমার বুকটা যে ফাইটটা যাইব রে শিউলি। আমি কাঁদুনে কি বুঝুম? তাই বুক ফাটলে তো বাসন যায় না। শিউলি মূলত শিমুল ভাইয়ের মধ্যে এরকম পরিবর্তন লক্ষ্য করতে চেয়েছিল এবং সে সফল হলো। শিউলি বলল, আচ্ছা এসব বাদ দাও, তুমি ওই দিন কইছিলে একটা গান শোনাবে, এখন শোনো। শিমুল মুখে লজ্জা লজ্জা ভাব নিয়ে বলল। না না, আমার শরম করে। শিউলি বায়না করল, না করলে হবে না, তোমাকে বলতেই হবে। না বলে কিন্তু আমি তোমার সাথে আর কথা বলবো না। শিউলি মুখ ফুলিয়ে অন্যদিকে ফিরল। শিমুল কিছুক্ষণ শিউলির দিকে তাকিয়ে রইল। মেয়েটার কোমর পর্যন্ত চুলগুলো হাওয়ায় উঠছে। মেয়েটা এত রূপবতী কেন? নিজেকে প্রশ্ন করলো শিমুল। শিমুল শেষমেশ হাসি মুখে সম্মতি জানালো। তারপর দ্বিধা ছেড়ে তার অপরূপ কণ্ঠে গান গাইতে শুরু করলো। তার কণ্ঠস্বরে কোনো জড়তা ছিল না, ছিল এক স্নিগ্ধ গ্রাম্য সুর। কন্যার চিরল বিরল চুল, তাহার কেশে জবা ফুল। কন্যার চিরল বিরল চুল, তাহার কেশে জবা ফুল। সেই ফুল পানিতে ফেলা কন্যা করল ভুল। কন্যা ভুল করিস না, ও কন্যা ভুল করিস না। আমি ভুল করা কন্যার লগে কথা বলবো না। শিমুলের কণ্ঠস্বর পেয়ে শিউলি সেই দিকে তাকালো। দুজন দুজনের চোখের দিকে তাকিয়ে রইল নীরবে। শিমুল আবারও নিজের সুরেলা কণ্ঠে সুর ধরল। এক যে ছিল সোনার কন্যা, মেঘবরণ কেশ। ভাটি অঞ্চলে ছিল সেই কন্যার দেশ। দুই চোখে তারা হারে কি মায়া, নদীর জলে পড়ল কন্যার ছায়া। তাহার কথা বলি, তাহার কথা বলতে বলতে নাও দাঁড়াইয়া চলি। আমি তাহার কথা বলি, তাহার কথা বলতে বলতে নাও দাঁড়াইয়া চলি। কন্যা ভুল করিস না, কন্যা ভুল করিস না, কন্যা ভুল করিস না।
বাড়িতে আজ ছোটখাটো আয়োজন চলছে বলা চলে। রান্নাঘরে সকাল থেকে চলছে রান্না বান্না। রান্নার সুস্বাদু গন্ধে পুরো বাড়ি মোমো করছে। শিউলির আবার রান্নার ঘ্রাণ পেলেই খিদে পেয়ে যায়। সে বারে বারে রান্নাঘরে যাচ্ছে আর এটা সেটা খেয়ে আসছে। এটা খুবই বদ অভ্যাস। জাবেদা খাতুন কিছুক্ষণ বোকা দিয়েও বলেন, এভাবে সুসোর মতো খাচ্ছিস কেন? প্লেট নিয়ে বসে খা। শিউলির এক উত্তর। এভাবে খাওয়ার মজাই আলাদা। জাবেদা বেগম বলেন, আমি না হয় এসব মেনে নিব, শ্বশুর বাড়ি গিয়ে সব করলে মানুষ ভালো বলবে না। শিউলি বলতে ইচ্ছে হলো, বাড়ির পাশেই তো বিয়ে করব। সেখানে থেকে রান্নার ঘ্রাণ পেয়ে দৌড়ে এসে এভাবেই খেয়ে যাব। কিন্তু মনের কথা মনেই রেখে গেল। জাবেদা বেগম এসব বিষয় নিয়ে কখনোই খারাপ কথা বলেন না, কারণ মেয়েদের শখ শুধু এই বাপের বাড়িতেই সীমাবদ্ধ থাকে। অন্যের বাড়ির মানুষের মন জয় করতে করতে নিজের সকল শখ বিসর্জন দিতে হয়। জাবেদা বেগম আবারও বললেন, দুপুর তো হয়ে এলো, বাড়ির বাইরে গিয়ে দেখ তো তোর খালা আসছে কিনা। আজ জাবেদা বেগমের বোন মানে শিউলির খালা শহর থেকে আসছেন। ওনারা সপরিবারে আসবেন এবং অনেক দিন থেকে যাবেন। তাদের ইচ্ছে অনেক দিন ধরে পুরো গ্রাম ঘুরে দেখবেন। সেই কারণেই বাড়িতে এত আয়োজন। ইদ্রিস খন্দকার দরজার সামনে বাড়ানো ইটের তৈরি বসার জায়গায় বসে হাতের নখ খুঁড়ছিলেন। হঠাৎ তিনি শিউলিকে ডাকলেন। শিউলি বাবার দিকে তাকিয়ে সামান্য ভয় পেল। যদি কিছু জিজ্ঞেস করে শিমুল ভাইয়ের সম্পর্কে, তাহলে কি হবে? সেই ভয়ে ভীত হলো। সে ধীর পায়ে হেঁটে গিয়ে ধীর কণ্ঠে বলল, জি আব্বা। তিনি নখ খুঁড়তে খুঁড়তেই বললেন, বস। শিউলির ভয় আরো বাড়ল। সে বুঝলো তার বাবা কিছু জিজ্ঞেস করবেন। শিউলি বসে গেল। সে মনে মনে কয়েকবার দোয়া দরুদ পড়ে নিল, আল্লাহ এবার বাঁচিয়ে দিও। ইদ্রিস খন্দকার মেয়ের দিকে তাকিয়ে বললেন, ওই দিন রাতে কেন গেছিলি শিমুলের দেখা করবার? শিউলি মনে মনে এটাই ভাবছিল। কথায় আছে না, যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধে হয়। শিউলির সাথে এটাই হলো। শিউলি কিছুক্ষণ চুপ থেকে তোতলিয়ে বলল, আসলে আব্বা, আমি ওই দিন টয়লেটে যেতে নিয়েছিলাম, কিন্তু বাইরে তাকিয়ে দেখি শিমুল ভাই বসা। আমি ভাবলাম লোকটা এইভাবে বসে আছে কেন। তুমি তো জানোই লোকটা বোকা, তাই আমি তাকে জিজ্ঞেস করতে গিয়েছিলাম। কথাটা বলেই শিউলি চোখ বন্ধ করে দম নিল। মিথ্যা কথা বলার অভ্যাস যে নেই। ইদ্রিস খন্দকার কিছুক্ষণ তাকিয়ে থেকে বললেন, আমিও বিশ্বাস করি আমার মেয়ের ওরকম একটা বোকা বড়দের সাথে কোনো সম্পর্ক থাকতে পারে না। ওই গাঞ্জাকুর স্বপন যেমনি এসে বললো, তাতে আমার মাথাটা গরম হয়ে গেছিল। তাই ওই দিন এভাবে। শিউলি তার বাবাকে থামিয়ে দিল, বলল, আব্বা থাক, আপনি আপনার পিতার দায়িত্ব পালন করেছেন, এটা দোষের না। আমি কিছুই মনে করিনি আব্বা। শিউলি মুখে হাসি ঝুলিয়ে বলল। এরপর তার বাবার সাথে আরো অনেক কথা হলো পড়াশোনার বিষয়ে। এই পর্যায়ে এসে বাবার কাছ থেকে এত সুন্দর সুন্দর কথা শুনে তার ইচ্ছে হচ্ছিল আব্বাকে জড়িয়ে ধরে বলুক, ভালোবাসি আব্বা, তোমায় ভালোবাসি। কিন্তু শিউলির দ্বারা এটা সম্ভব হলো না। প্রিয় মানুষের ক্ষেত্রে আমরা বোবা হয়েই যাই, ভালোবাসার কথাগুলো ঠিক করে বলতে পারি না। দুপুরে তখন আজান দিচ্ছে। বাড়ির বাইরে থেকে কিছু মানুষের আওয়াজ শোনা যাচ্ছে। শিউলি বুঝলো হয়তো তার খালারা এসে গেছে। শিউলি বাড়ি থেকে বের হতেই টপস পরা একটি মেয়ে তাকে জড়িয়ে ধরল। শিউলিও মেয়েটাকে বুকে জড়িয়ে নিল। মেয়েটা মিলি, শিউলির খালাতো বোন। ছোটবেলা থেকে বেশ ভালো সম্পর্ক। এর মাঝে অনেকবার এ বাড়িতে এসেছে। মিলি শিউলির মুখে হাত বুলিয়ে বলল, আপু, তুমি আরো দিনকে দিন সুন্দর হয়ে যাচ্ছ। এত সুন্দর কিভাবে হচ্ছ? কি প্রোডাক্টস ইউজ করো? মিলির কথা শুনে শিউলি ফিক করে হেসে দিল। প্রত্যেকবার মেয়েটা এসে এই একই কথা বলবে, অথচ মিলিও কম সুন্দর না। পেছন থেকে মিলির মা জুলেখা বেগম এসে মিলির কান মলে দিয়ে বললেন, আসতে না আসতেই কি প্রোডাক্ট ইউজ করে তা নিয়ে পড়ে আছিস? আপুকে জিজ্ঞেস করেছিস আপু কেমন আছে? মিলি লাজুক লাজুক হেসে বলল। সরি আম্মু। শিউলি বলল, থাক খালা, সমস্যা নেই। তুমি ভালো আছো? জুলেখা বেগম শিউলির গালে হাত ছুঁয়ে দিয়ে বললেন, ভালো আছি মাশাল্লাহ, তুই তো অনেক বড় হয়ে গেছিস। শিউলি হেসে বলল, খালু আসেনি? না, অফিস নিয়ে ব্যস্ত, তাই আসতে পারিনি। সোহাগকে নিয়ে আসছি। শিউলি পেছনে তাকালো, দেখলো শার্ট প্যান্ট পরা একটি ছেলে হেঁটে আসছে, চোখে সানগ্লাস।
সোহাগকে অনেক বছর আগে দেখেছিল। তখন হয়তো শিউলি অষ্টম শ্রেণীতে পড়ে। জুলেখা বেগম আর জাবেদা বেগম অনেকদিন পর বোনের দেখা পেয়ে নিজেদের কথাবার্তায় ব্যস্ত হয়ে পড়েন। সোহাগের পাশে শিমুল ভাইও আছে। শিমুল ভাইয়ের হাতেও একটা ব্যাগ। হয়তো এতগুলো ব্যাগ সোহাগ একা নিয়ে আসতে পারছিল না বলেই শিমুল সাহায্য করছেন। মিলি এসে শিউলির পাশে দাঁড়ালো, আঙ্গুলের ইশারা করে ফিসফিস করে বলল, আপু, ওই ছেলেটা কি অনেক সুন্দর, তাই না? মিলির কথা শুনে শিউলি মিলির দিকে তাকালো। মিলির চোখ শিমুল ভাইয়ের উপরে, মেয়েটার মুখে অমায়িক হাসি লাগানো। শিউলির ঠিক ভালো লাগলো না, তার সামনে অন্য একটা মেয়ে তার শিমুল ভাইয়ের দিকে এভাবে তাকিয়ে থাকবে, এটা তার সহ্য হওয়ার মতো নয়। পরক্ষণেই মনে পড়ল, মিলি মেয়েটার বয়স মাত্র 15 হবে হয়তো। এতটুকু বয়সে কি বা বুঝবে? শিউলি এবার হেসে বলল, উনি শিমুল ভাই। ওই যে বাড়িটা দেখছিস, ওটাই শিমুল ভাইদের ঘর। শিউলি আঙ্গুল দিয়ে ইশারা করে শিমুলদের বাড়ি দেখালো। সোহাগ শিউলিদের কাছে এসেই বলল, তুমি শিউলি রাইট? শিউলি সোহাগের কথার উত্তর দেওয়ার আগেই পাশ থেকে মিলি বলে উঠল, ইয়েস ভাইয়া, ইউ আর রাইট। মিলি মেয়েটা ভীষণ চঞ্চল, শহুরে হওয়ার কারণেই হয়তো, তবে ভীষণ মিষ্টি মেয়ে, দেখতেও সুন্দরী। সোহাগ শিউলির দিকে তাকিয়ে জিজ্ঞেস করল, কেমন আছো শিউলি? হ্যাঁ, ভালো আছি। আপনি কেমন আছেন? শিউলি হেসে উত্তর দিল। এভাবেই হাতে গোনা কয়েকটি কথা হলো সোহাগ আর শিউলির মাঝে। মিলি এগিয়ে গেল শিমুলের কাছে, বলল, আপনার নাম কি? শিউলি ভ্রু কুঁচকে তাকিয়ে রইল। মাত্রই নামটা শুনছে, তারপরও আবারও জিজ্ঞেস করছে। শিমুল ধীর কণ্ঠে বলল, আমি শিমুল। মিলি মিষ্টি হেসে বলল, আপনার কণ্ঠ ভীষণ সুন্দর। আরও কিছু বলতে যাবে তার আগে শিউলি থামিয়ে দিল। শিউলি সোহাগ আর মিলিকে বলল, তোমরা বাড়ির ভেতর যাও, আমি শিমুল ভাইয়ের থেকে ব্যাগ নিয়ে আসছি। শিউলির কথা অনুযায়ী তারা বাড়ির ভেতরে চলে গেল। এবার সেখানে শুধু শিউলি আর শিমুল। শিমুল জিজ্ঞেস করল, ওরা কি হয় তোদের? ওনার আমার খালা আর দুজন খালার ছেলে মেয়ে। ও, শিমুল ধীর গলায় বলল। শিউলির কাছে শিমুল ভাইয়ের কণ্ঠটা অন্যরকম লাগলো। শিউলি জিজ্ঞেস করল, শিমুল ভাই, তোমার কি শরীর ভালো নেই? অসুস্থ তুমি? শিউলির কণ্ঠে চিন্তার ছাপ স্পষ্ট। শিমুল মাথা নেড়ে বলল, আরে না না, তেমন কিছু না। তাহলে? শিউলি আবারও জিজ্ঞেস করল। শিমুল পায়ের বুড়ো আঙ্গুল বালুতে ঘষতে ঘষতে বলল, ওই পোলাটা তোর দিকে খুব সুন্দর করে তাকিয়ে কথা কইছিল, তুইও তো খুব সুন্দর করে হাইসা হাইসা কথা কস। শিউলি শিমুল ভাইয়ের কথায় বাক্যহীন তাকিয়ে রইল। লোকটা কি ঈর্ষা করছে? শিউলি হেসে বলল, তুমি কি জেলাসি ফিল করছো? শিমুল হয়তো শিউলির কথাটা বুঝতে পারল না, সে শুধু তাকিয়ে রইল। শিমুল শিউলির হাতে ব্যাগটা দিয়ে বলল, আচ্ছা যাই এখন আমি। বলেই সে পিছু ফিরল। শিউলি তখনও একইভাবে দাঁড়িয়ে রইল। শিমুল কয়েক কদম সামনে এগিয়ে আবারও পিছনে ফিরল। শিউলির পরনে সাদা রঙের সালোয়ার কামিজ, ওড়নাটা মাথায় সুন্দর করে দেওয়া। গোসল করে হয়তো ভেজা থাকার কারণে চুল বাঁধেনি, অনেকগুলো চুল সামনে এসে পড়েছে চোখের উপর। শিমুল ভাই হেসে বলল, শিউলি, তোর সাদা পোশাকে বেশ মানায়, একদম পরিকর মতন লাগে। শিউলির মুখে চটজলদি হাসি ফুটে উঠল। শিমুল পেছনে ফিরে চলে গেল। শিউলির খুশির যেন অন্ত নেই। শিমুল ভাইয়ের সামান্য একটা কথার কারণে যদি এতটা খুশি হতে পারে, তাহলে যদি কখনো শিমুল ভাইয়ের মুখ থেকে ভালোবাসার কথা শুনে, তাহলে কি হবে? শিউলির ইচ্ছে হচ্ছে খুশিতে আকাশে উঠতে। সত্যি তাই, যারা কিছু চেয়েও না পায় তারা অল্পতেই সন্তুষ্ট থাকে, কিন্তু তাদের কপালে সেই অল্পও জুটে না। রাতের খাওয়া দাওয়া সেরে শিউলি নিজের রুমে আসলো। সারাটা দিন ভীষণ ভালো কেটেছে, তবে কিছুটা অস্বস্তির মাঝে ছিল সোহাগকে নিয়ে। সোহাগ ছেলেটা বারবার অন্যভাবে তাকিয়েছিল শিউলির দিকে। মেয়েদের আলাদা একটা ক্ষমতা রয়েছে, তারা ছেলেদের নজর ধরতে পারে। কোন ছেলেটা কিভাবে তাকাচ্ছে সেটা মেয়েরা বুঝতে পারে। তবে নিঃসন্দেহে সোহাগ অনেক ভালো ছেলে, এটা অস্বীকার করা যায় না। পর মুহূর্তেই শিউলি নিজেকে বোঝ দিল, হয়তো অনেক দিন পর দেখছে, তাই হয়তো মনোযোগ দিয়ে তাকে দেখছিল। তা না হলে তো ছোটবেলায় সোহাগের সাথে অনেক খেলা করেছে। শিউলির থেকে সোহাগ কয়েক বছরের বড়। শিউলি নিজের টেবিলে বসেই এসব ভাবছিল। হঠাৎ মিলি দৌড়ে এসে লাফ দিয়ে বিছানায় উঠে বসলো, এমনভাবে বসলো যেন বিছানাটা ভেঙে দেবে। হঠাৎ এমন আকস্মিকতায় শিউলি মিলির দিকে তাকালো। পর মুহূর্তেই মিলি এসে শিউলিকে পেছন থেকে জড়িয়ে ধরে আদরে কণ্ঠে বলল, তোমাকে আমি পুরো বাড়ি খুঁজে নিলাম, আর তুমি এখানে?
একটু পড়তে বসেছিলাম তাই। আমরা এসেছি আর তুমি পড়ছো? এটা ঠিক না আপু। এখন শুধু তুমি আমার সাথে গল্প করবে, অন্য কিছু না। বলেই মিলি শিউলির সামনে থেকে বই কেড়ে নিল। শিউলি মিষ্টি হেসে বলল। আচ্ছা ঠিক আছে, পড়বো না। মিলি আবারও বলল। আপু এবার বলো না, তুমি মুখে কি প্রোডাক্ট ইউজ করো, প্লিজ বলো। তখনই দরজা থেকে সোহাগ বলে উঠল। শিউলি, কি ইউজ করে আর না করে এসব বাদ দে। গ্রামে অনেক গোবর পাওয়া যায়, তুই বললে সেসব গোবর এনে দিই, কি বলিস? এহেন কথায় শিউলি ও মিলি দুজনেই সেই দিকে তাকালো। শিউলি নিজের মুখ চেপে হাসলো। মিলির রাগে মুখ ফুলিয়ে সোহাগের দিকে বালিশ ছুঁড়ে মারল। সোহাগ বালিশটা ক্যাচ করে ধরে এসে বিছানায় বসলো। মিলির ফোলা ফোলা গাল দুটো টেনে দিয়ে বলল। হয়েছে, আর রাগ করতে হবে না। মিলির মাথায় দুষ্টুমি বুদ্ধি খেলে গেল। সে হঠাৎ বলে উঠল। ভাইয়া, তোমার মাথার উপর তেলাপোকা। সাথে সাথেই সোহাগ জোরে আহ বলে চিৎকার করে উঠল। কয়েক সেকেন্ডের মাঝেই বুঝতে পারলো মাথায় কিচ্ছু নেই। মিলি তাকে ভয় দেখানোর জন্যই বলছে। সোহাগ তেলাপোকা ভয় পায়, সেটারই সদা ব্যবহার করলো মিলি। সোহাগ দম নিয়ে বলল। তুই আমার বোন নাকি শত্রু? সোহাগের কথার পরিপ্রেক্ষিতে মিলি মুখ ভাঙল। শিউলি সেই হেসেই যাচ্ছে। শিউলির একবার হাসি শুরু হলে আর থামার নাম থাকে না। এবার সোহাগের নজর গেল শিউলির দিকে। ছেলেটা এক নজরে তাকিয়ে রইল। কি সেই স্নিগ্ধ হাসি! সোহাগের মনে হলো এই হাসির দিকে তাকিয়ে থেকে সারা জীবন অচিরেই কাটিয়ে দেওয়া সম্ভব। সোহাগ পলকহীন চেয়ে রইল। শিউলি সোহাগকে এভাবে তাকিয়ে থাকতে দেখে নিজের হাসি থামিয়ে দিল। শিউলি অস্বস্তিতে পড়ল। শিউলি এবার বলল। অনেকটা রাত হয়ে গেছে, এবার ঘুমানো উচিত। সোহাগ নিজের হাত ঘড়ির দিকে তাকিয়ে বলল। মাত্র 10টা বাজে, এখনই ঘুম? হ্যাঁ বুঝতে পারছি, শহরে হয়তো এত তাড়াতাড়ি ঘুমায় না, তবে তাড়াতাড়ি ঘুমানো আর সকালে ঘুম থেকে ওঠা ভালো। আর গিয়ে দেখুন, এখন গ্রামের বেশিরভাগ মানুষ ঘুমে আছে। শিউলি হেসে বলল। সোহাগ মাথা নেড়ে বলল। আচ্ছা ঠিক আছে, কাল সকাল সকাল উঠে না হয় গ্রামটা ঘুরতে বের হব। গুড নাইট। শিউলি মাথা নেড়ে বলল। শুভরাত্রি। ঘরের মৃদু আলোয় শিউলি ও মিলি পাশাপাশি শুয়ে আছে। শিউলি সাধারণত পুরো ঘর অন্ধকার করেই ঘুমায়, কিন্তু মিলি অন্ধকারে ভয় পায় বলে আলোটা আজ বন্ধ হয়নি। মিলি পাশ ফিরে শিউলির দিকে তাকালো। কিছুটা কৌতূহলী কণ্ঠে সে জিজ্ঞেস করল। আপু, তুমি কি কারোর সাথে প্রেম করো? শিউলি উত্তরে প্রেম বলে একটা দীর্ঘশ্বাস ফেলল। মিলি আবার বলল। কাউকে কি তোমার সত্যি খুব ভালো লাগে? শিউলির চোখ বুঝলো। সে ডুবে গেল তার শিমুল ভাইয়ের কল্পনায়। লোকটা কি তাকে ভালোবাসে? তার মতো কি শিমুল ভাইয়েরও হৃদয় পড়ে? শিউলি বেশ কিছুক্ষণ চুপ করে রইল। তারপর ফিসফিস করে বলল। প্রেম কিনা জানি না, তবে ভালোবাসি একজনকে, যে রয়েছে আমার কল্পনার ঘরে, যাকে আমি চাই আমার প্রত্যেকটা মুহূর্তে, সেজন্য আমার নিঃশ্বাসেরও অংশ। মিলি মুগ্ধ হয়ে শুনল শিউলির কথা। তার চোখে রাজ্যের কৌতূহল। সে আরো ইচ্ছুক হয়ে বলল। সে কি আপু? সেও বোধহয় অনেক সুন্দর, অনেক হ্যান্ডসাম। শিউলি ধীর শব্দে হাসলো। হাসিটা করুণ হলেও তাতে ছিল এক অনাবিল তৃপ্তি। ছাদের স্লিং এর দিকে তাকিয়ে সে বলল। সে আমার চোখের রাজপুত্র, তাকে পেয়ে গেলে আমার দুনিয়ায় আর কিছুই চাওয়ার থাকবে না। মিলি শিউলির দিকে তাকিয়ে রইল বেশ কিছুক্ষণ। তার চোখে তখন স্বপ্নীল ঘোর। ধীরে ধীরে সে সোজা হয়ে শুয়ে পড়ল। শিউলির কথাগুলো যেন তার হৃদয়ে নতুন করে ঢেউ তুলল। মিলি মনে মনে একান্তে বলল। আমিও প্রেমে পড়েছি আপু, ভীষণভাবে পড়েছি। একদিন একজনকে এত ভালো লাগা যায়। শিমুল খাটে শুয়ে একবার এদিকে আরেকবার ওদিক করছে। আজ ছেলেটার ঘুম আসছে না। কিন্তু কেন ঘুম আসছে না? বারবার তৃষ্ণা পাচ্ছে। এর মাঝে পানিও খেয়েছে পিপাসা মেটানোর জন্য, কিন্তু মিটছেই না। তাহলে কিসের তৃষ্ণা পেল? গলার নাকি মনের? এমনিতেই শিমুল সন্ধ্যা 9টা নাগাদই ঘুমিয়ে পড়ে, অথচ এখন রাত 11টা পার হয়ে গেছে, তবুও ঘুম আসছে না। আজ কি ঘুমেরা অভিমান করলো? শিমুল চোখ বন্ধ করে ঘুমাতে চাইলে বারবার চোখের সামনে ভেসে উঠছে একটা মেয়ের কাজল কালো চোখ দুটো, সেই সরু নাক, বাঁকা ভ্রু, গোলাপি ঠোঁট। এত কেন আজ মনে পড়ছে মেয়েটাকে? এর আগেও তো অনেকবার দেখেছে, তবে আজকের মতো মনে পড়ছে না। শিমুল উঠে বসলো। সে মনে মনে ভাবলো। আচ্ছা, শিউলি কই পোলাটার লগে এইভাবে হাইসা হাইসা কথা কইতাছে?
এটা ভাবতেই তার মনের ভেতরে তোলপাড় ঝড় বইতে শুরু করলো। এক তীব্র অস্থিরতা তাকে গ্রাস করলো। শিমুল চৌকি থেকে নেমে মাটিতে পা রাখলো। সে ধীর হাতে কাঠের দরজা খুলে বাইরে বেরিয়ে গেল। সে সোজা চলে গেল শিউলিদের বাড়ির পেছনে। কিছুটা দূরে দাঁড়িয়ে শিউলির রুমের জানালার দিকে এক ধ্যানে তাকিয়ে রইল। কিসের তাড়নায় এখানে আসা শিমুলের জানা নেই। সে শুধু জানে এখানে না আসলে সে যেন দম বন্ধ হয়ে মারা যাবে। হঠাৎ জানালাটা খুলে গেল। জানালার ওপারে দেখা গেল লম্বা চুলগুলো এলোমেলো হয়ে থাকা শিউলির বাইরে দৃষ্টি রাখলো। হঠাৎ শিমুল ভাইকে দেখে শিউলির মুখ বিস্ময়ে হা হয়ে গেল। এই লোক এখন কি করে এইখানে? প্রশ্নটা উকি দিল তার মনে। শিমুল এক ধ্যানে তাকিয়ে রইল। শিউলি জলদি নিজের মাথায় ওড়না টেনে রুম থেকে বেরিয়ে গেল। শিউলির মনে তখন তার বাবা মায়ের জন্য কোনো ভয় কাজ করছে না। এক অদৃশ্য শক্তি তাকে টেনে নিয়ে যাচ্ছে। শিউলি দরজাটা ধীরে খুলে বেরিয়ে আসলো। পায়ে জুতো নেই। সে দৌড়ে গেল বাড়ির পেছনে। সেখানে শিউলি ফুলের গাছটার নিচে শিমুল ভাই দাঁড়িয়ে। লোকটার পরনে লুঙ্গি আর সাইরঙ্গা শার্ট। শিউলি একদম শিমুল ভাইয়ের সামনে গিয়ে দাঁড়ালো। শিউলির হৃৎস্পন্দন দ্রুত লয়ে ওঠানামা করছে, কিন্তু তার চোখ সরাতে পারছে না শিমুল ভাইয়ের মুখ থেকে। শিমুলের এই মুহূর্তে মনে হচ্ছে তার তৃষ্ণা মিটে গেছে। এতক্ষণ ধরে তার মানে শিউলিকে দেখার তৃষ্ণা পেয়েছিল। শিমুল কোনো দিন এতক্ষণ একইভাবে পলকহীন শিউলির দিকে তাকিয়ে থাকতে পারেনি, কিন্তু আজ ছেলেটার পলকহীন এক দৃষ্টিতে তাকিয়ে আছে। তাদের দুজনের চোখ এক বিন্দুতে সীমাবদ্ধ। অনেকক্ষণ অতিবাহিত হওয়ার পর শিউলি ধীর কণ্ঠে বলল, শিমুল ভাই, এত রাতে এইখানে কেন আসলে? শিউলি এক দৃষ্টিতে তাকিয়ে থেকে বলল, জানি না, শুধু যেন ভীষণ তৃষ্ণা পাইছিল। তোকে দেখবার তৃষ্ণা। শিউলির মনে হচ্ছে সে যেন স্বপ্ন দেখছে। সে মনে মনে দোয়া করছে, আল্লাহ, এটা স্বপ্ন যদি হয় তাহলে এই জন্মে যেন এই স্বপ্ন না ভাঙে, কিন্তু এটা সত্যি বাস্তব। শিমুল ভাইয়ের মনেও শিউলির ভালোবাসায় রঙিন হচ্ছে। বসন্তকালে যেমন ফুলে ফুলে রঙিন হয়ে ওঠে প্রকৃতি, আজ এই মধ্যরাতে রঙিন হয়ে উঠল দুজন মানব মানবীর মন। জ্যোৎস্নার আলো ছোটায় তাদের মুখে যেন এক মুগ্ধতা খেলা করছে। শিউলির ইচ্ছে হচ্ছে এখন যদি একবার শিমুল ভাই ভালোবাসার কথা বলতো। শিমুল সহজ সরল কণ্ঠে বলল, শিউলি, আমার রায় তো ঘুমাইয়ে না, খালি দেখবার মন চাই তোরে। আমার কোনো অসুখ হইল? শিউলি শিমুল ভাইয়ের সাগরের মতো গভীর চোখ দুটোর দিকে তাকিয়ে বলল, একই রোগের রোগী তো আমি নিজেই শিমুল ভাই। আমি কি করে তোমার প্রশ্নের জবাব দিব? তখনই হঠাৎ কিছু একটা শব্দ শুনে শিউলি ও শিমুল দুজনেই থমকে তাকালো। দেখলো একটি বিড়াল দ্রুত দৌড়ে চলে গেল। এই সামান্য শব্দেই তাদের স্বপ্নের ঘোর কাটলো। শিমুল এবার বলল, শিউলি, ঘরে যা, তোর আব্বা দেখে নিলে তোরে আবারও মারবো। শিউলির ইচ্ছে হচ্ছে না যাওয়ার জন্য, তবুও না গিয়ে উপায় নেই। এমন একটি দিনের অপেক্ষায় শিউলি কত রাত করছে। একবার যদি শিমুল ভাই নিচ থেকে আসতো, একবার যদি শিমুল ভাইকে দেখতো, সেই ইচ্ছে পূর্ণ হলো আজ। এর চেয়ে সুখের আর কি হতে পারে? এই হৃদয়ে এত সুখ কি সইবে? তাদের মন ভরা এই ভালোবাসার পর কি সফল হবে? দুটি নিষ্পাপ ফুলের কি মিলন ঘটবে? সকাল অনেকটা হয়েছে। বারান্দার গ্রিল গলে বৃষ্টির রোদ উকি দিচ্ছে ঘরের ভেতরে। নরম উষ্ণতা ছড়িয়ে পড়ছে বিছানার চাদরে। ঠিক তখনই মিলির ডাকে শিউলির ধরফড়িয়ে উঠে বসলো। হাতের তালু দিয়ে চোখ ঘষে মিলির দিকে তাকালো। মেয়েটি তখন হাসছে। মিলি বলল, কি আপু, তুমি রাতে আমাদের তাড়াতাড়ি শুয়ে তাড়াতাড়ি ওঠার জন্য বললে, আর তুমি এখন এতক্ষণ ধরে ঘুমাচ্ছ? শিউলি ঘোর কাটতে পারছিল না। সে জিজ্ঞেস করলো, কয়টা বাজে? 10টা। শিউলি চোখ বড় বড় করে তাকালো। 10টা বেজে গেছে, অথচ রাতেই সোহাগ আর মিলিকে সে সকাল সকাল ওঠার কথা বলেছিল, আর নিজেই কিনা এতক্ষণ ঘুমালো না। ঘুমিয়ে বা কি করবে? এত রাতে ঘুমাতে গেছে, তার উপর আজকের ঘুমটা হয়েছে অনেক ভালো, গভীর ও তৃপ্তিদায়ক। রাতের স্মৃতি মনে পড়তেই শিউলির মুখে এক স্নিগ্ধ হাসি ফুটে উঠল। মধ্যরাতে সে গোপন সাক্ষাৎ, শিমুল ভাইয়ের সহজ স্বীকারোক্তি আর তার পলকহীন মুগ্ধ চাহনি, সব কিছু যেন স্বপ্নের মতো লাগছে। শিউলির মুখে হাসি দেখে মিলি জিজ্ঞেস করল, কি হলো আপু, হাসছো কেন? আজ শুনো, ব্রেকফাস্ট আমরা
সে কখনই করে নিয়েছি। তুমি এবার উঠে খেয়ে নাও, তারপর আমরা গ্রাম ঘুরতে যাব। শিউলি বালিশের পাশ থেকে ওড়না জড়িয়ে উঠে দাঁড়ালো। রুম থেকেই সবার প্রথম মুখোমুখি হলো সোহাগের। ছেলেটা টি শার্ট পরে আছে। শিউলি পাশ কাটিয়ে চলে গেল কলের পাড়ে। সোহাগ তাকিয়ে রইল শিউলির দিকে। মেয়েটার ভ্রুর পাশেই একটা ব্রণ হয়েছে, যার কারণে গত রাতের চেয়ে আরো বেশি সুন্দর লাগছিল। মেয়েটার মুখে আলাদা একটা মায়া আছে বলেই সোহাগের মনে হয় মেয়েটাকে সৃষ্টিকর্তা কোনো দিক থেকেই কমতি রাখেননি। সোহাগ নিজের মাথায় আলতো করে একটা চট দিয়ে মনে মনে উফ, এভাবে তাকিয়ে আসিস কেন, নজর লেগে যাবে। হঠাৎ পেছন থেকে মিলি বলে উঠল, কি হয়েছে ভাইয়া? কুছ তো ডাল মে কালা হ্যায়। এরকম কথায় সোহাগ চমকে পেছনে ফিরল। মিলি দাঁড়িয়ে হাসছে। মিলিকে দেখে রেগে বলল, চুপ থাক, তুই বেশি বুঝিস। শিউলি, সোহাগ আর মিলি তিনজন বাড়ি থেকে বের হলো। মিলি বায়না ধরলো সে প্রথম শিমুলদের বাড়ি যাবে, তাই সবার প্রথমে শিমুলদের বাড়িতেই ঢুকলো তারা। আসিয়া খাতুন তখন উঠোনে বসে নকশি কাঁথা সেলাই করছিলেন। তিনজনকে দেখে তিনি কিছুক্ষণ অবাক হয়ে তাকিয়ে থেকে বললেন, শিউলি, তোর লগে ওরা কারা? চাচি, ওরা আমার খালাতো ভাই আর খালাতো বোন, শহর থেকে এসছে। মিলি গিয়ে শিমুলের মায়ের পা ছুঁয়ে অতি নম্রভাবে সালাম করলো। শিউলি, সোহাগ দুজনেই অবাক, সাথে আসিয়া বেগমও অবাক হয়ে পা পেছনে সরিয়ে নিলেন। শিউলি মনে মনে ভাবছিল, এসব কি? এ মেয়ে কি পাগল হলো? মিলি তো এমন মেয়ে নয়। আসিয়া বেগম বাধা দিয়ে বললেন, এসব করছোসটা কি মা? আমাকে সালাম করছো কেন? মিলি মিষ্টি করে হেসে বলল। এমনি আন্টি। শিউলি মিলিকে টেনে নিয়ে ফিসফিস করে বলল, কি সমস্যা তোর? এরকম এত ভালো সাজছিস কেন? আর তুই তো সালাম দেওয়ার মতো মেয়ে না। মিলি হাসি দিয়ে বলল, আপু, পরে তোমাকে একসময় বলবো। শিউলি হয়তো কিছুটা হলেও বুঝতে পারছিল মিলির আচরণে কি চলছে, কিন্তু মুখে কিছু প্রকাশ করলো না। আসিয়া খাতুন বললেন, তোমরা বসো, কিছু না খেয়ে যাবে না। শিউলি মিষ্টি হেসে বাধা দিল। না চাচি, এখন যাই, পরে এক সময় আসবো। বলেই তারা বাড়ি থেকে বেরিয়ে গেল। তারা তিনজন হাসছে, আর মিলি বারবার জিজ্ঞাসা করছে এটা কি ওটা কি। এর মাঝে একবার জিজ্ঞাসা করে বসলো, শিমুল ভাই কোথায় আপু? হঠাৎ শিউলি রেগে গেল, চোখ বড় বড় করে তাকালো। শিউলির এমন চাহনি দেখে মিলি ঘাবড়ে গেল। সে এমন কি করলো ঠিক বুঝে উঠতে পারলো না। মিলি তোতলিয়ে বলল, কি হয়েছে আপু? শিউলি একটা দীর্ঘশ্বাস নিয়ে নিজের রাগ কিছুটা নিয়ন্ত্রণ করে বলল, শিমুল ভাই বলে ডাকবি না, ডাকলে শুধু ভাইয়া ডাকবি। শিউলির রাগের কারণ মিলি বুঝতে পারল না। এতক্ষণ হাসি খুশি থাকা মেয়েটা চুপ হয়ে গেল। সে যে শিউলির কথায় কষ্ট পেয়েছে তা শিউলি ঠিক বুঝতে পারছিল। মিলি একদম নিচের দিকে তাকিয়ে হাসছে। শিউলি মনে মনে অনুতপ্ত হলো। এই পর্যন্ত এতটা কড়া ভাষায় সে এখনো মিলির সাথে কথা বলেনি, কিন্তু কি করবে? অন্য কেউ শিমুল ভাই বলে ডাকলে তার হিংসা হয়, এতটাই হিংসা যে মন চায় গলা চেপে ধরতে। শিউলি মিলির দিকে তাকালো। শিউলি মিলির একদম কাছ ঘেঁষে জিজ্ঞেস করলো, রাগ করেছিস? মিলি শুধু দুদিকে মাথা নাড়ল। শিউলি আবারও বলল, বোকা, অভিমান করার কি আছে? শিমুল ভাই তো তোর থেকে অনেক অনেক বড়, তাই শুধু ভাইয়া বলে ডাকবি। সাথে সাথে মিলির মন ভালো হয়ে গেল। সে বলল, ও আচ্ছা, ঠিক আছে। সোহাগ নিজের প্যান্টের পকেটে হাত ঢুকিয়ে হাঁটছে। মিলি কিছুটা এগিয়ে গিয়ে হেঁটে যাচ্ছে। মেয়েটা ভীষণ খুশি, অবশ্য খুশি হওয়ারই কথা। এরকম সুন্দর প্রকৃতিতে কে খুশি না হয়েই পারবে। আর যদি সেটা হয় বসন্তকাল, তাহলে তো কথাই নেই। সোহাগ শিউলির দিকে তাকিয়ে বলল, ইয়োর ভিলেজ ইজ ভেরি ভেরি বিউটিফুল। শিউলি হেসে বলল, হুম। সোহাগ আবারও শিউলির দিকে তাকিয়ে হাঁটতে হাঁটতে বলল, সাথে তুমিও অনেক সুন্দর। গ্রামের মেয়েরাও যে এতটা সুন্দর হতে পারে তা তোমাকে না দেখলে বুঝতামই না। শিউলি এবারের কথায় হাসলো না। সোহাগের থেকে এরকম প্রশংসা শুনলে যে কেউ খুশি হতো। শিউলিও হয়তো খুশি হতো, তবে সেটা একমাত্র শিমুল ভাইয়ের মুখ থেকেই। শিউলি বলল, আপনি জানেন না বা দেখেননি, সেটা আপনার ব্যর্থতা। তবে আমার থেকেও অনেক সুন্দর সুন্দর মেয়ে পল্লীর আনাচে কানাচে পড়ে থাকে, কিন্তু তাদের রূপের প্রশংসা করার মতো কেউ নেই। শিউলিরা গ্রামে হেঁটে চলছে, আর তার চোখ খুঁজে ফিরছে শিমুল ভাইকে। কিছুটা দূরে যেতেই দেখলো লোকটা শিমুল ফুল গাছটার নিচে বসা। শিমুল ভাইকে দেখেই মেয়েটার মুখে অজান্তে হাসি ফুটে উঠল। তাদেরকে দেখে শিমুল উঠে দাঁড়ালো। সোহাগের সাথে গতকালকেই শিমুলের কথা হয়েছে।
সোহাগ শিমুলের হাতে হাত রেখে বলল। কি অবস্থা, কেমন আছেন? হুম, ভালো। আপনি কেমন আছেন? শিমুল তার নিজস্ব আঞ্চলিক ভাষ্য মতে বলল। দুজনে একসাথে গল্প শুরু করলো। সোহাগ ছেলেটা ভীষণ মিশুক, আর শিমুল ভাইও মিশুক অনেক। শিউলি তাকিয়ে রইল শিমুল ভাইয়ের মুখ পানে। গতকাল রাতের স্মৃতি মনে পড়তেই তার মনে হচ্ছে যেন এক্ষুনি নেচে ওঠে। বেশ কিছুক্ষণ শিমুল ফুল গাছের তলায় বসে রইল তারা। মিলি আবার বলল, চলো এবার যাই, দুপুর হয়ে আসছে তো। এবার তারা উঠে দাঁড়ালো। সোহাগ আর মিলি একসাথে কথা বলতে বলতে বাড়ির দিকে যাচ্ছে। তাদের থেকে কিছুটা পেছনেই শিমুল ও শিউলি হাঁটছে। আর শিমুল ভাইয়ের মুখে হাসি দেখা যাচ্ছে, তবে সেটা আড়ালে। শিউলি বলল, শিমুল ভাই এভাবে হাসছো কেন? শিমুল সাথে সাথে মাথা নেড়ে বলল। কই না তো, কই আসছে? আজও কি যাবে আমাদের বাড়ির পেছনে? শিমুল শিউলির দিকে তাকালো, আবারও মুখ ফিরিয়ে নিল, কিছুটা ইতস্তত করে বলল, আমি তোর দেখবার লাগে তোকে বাড়ির পেছনে যাই নাই। তাইলে কেন গেছিলা? তোকে বাড়ির পেছনে একটা চোর দেখছিলাম, তাই গেছিলাম। শিউলি শিমুল ভাইয়ের কথার পরিপ্রেক্ষিতে হেসে উঠল। শিমুল শিউলির হাসির দিকে তাকিয়ে রইল। শিমুল ভাই অবাক নয়নে তাকিয়ে রইল, নিজেকে নিজে প্রশ্ন করল। হঠাৎ শিমুল ভাই বলে উঠল, জানিস, তোর হাসিটা ভয়ঙ্কর সুন্দর। মনে হয় তোর হাসির দিকে তাকাই একটা জনম পার করে যাব। কথাটা বলেই শিমুল থমকে গেল। আমি কেন এমন কইলাম? কি কারণে কইলাম? শিউলির হাসি থেমে গেল। সে তৎক্ষণাৎ শিমুলের দিকে তাকালো। তার বিশ্বাস করতে কষ্ট হচ্ছে এই কথাটা তার শিমুল ভাই বলছে তো। শিউলি বলল, তাহলে বিয়ে করে নাও, সব সময় আমার হাসি দেখতে পারবে। শিমুল যেতে যেতেই বলল। কেন তোর আমি বিয়া করবো? শিউলির মুখের হাসি মিলিয়ে গেল, তার কণ্ঠ থেকে বিস্ময় ঝরে পড়ল। কেন করবা মানে? তুমি আমারে ভালোবাসো না? শিমুলের পা থেমে গেল। সে ঘুরে দাঁড়ালো। তোরে কখন কইলাম তোর আমি ভালোবাসি? শিউলি কাপা কণ্ঠে বলল, কেন ভালোবাসো না আমারে? আমার মাঝে কি নাই? কোন দিক দিয়ে কমতি আছে আমার? শিমুলের কাছ থেকে কোনো উত্তর পাওয়া গেল না। শিউলির ভীষণ কান্না পেল। এই দুদিন যতটা আনন্দ পেয়েছে, এখন ঠিক ততটাই কষ্ট পাচ্ছে। আসলে তোমরা পুরুষ মানুষ মেয়ে মানুষের মন নিয়ে খেলতে খুব ভালো পারো। যদি ভালো নাই বাসো তাহলে এত দরদ দেখাও কেন? গতকাল কেন এত মিষ্টি মিষ্টি কথা কইলা? তুমি ভালোবাসো বোঝো না? এই কথা মানতে আমার ভীষণ কষ্ট হইতেছে। বলেই শিউলি দৌড়ে চলে গেল। শিমুল পেছন থেকে অবাক হয়ে তাকিয়ে আছে। তার মাঝে ভীষণ যন্ত্রণা হচ্ছে। এতটাই যন্ত্রণা মনে হচ্ছে মাথা ফেটে যাবে। তার মাথায় একটা প্রশ্ন ঘুরছে। আমি ভালোবাসি শিউলি রে। গতকাল কেন ছেলেটা দেখবার লাগে এত মন ছটফট করতেছিল, কিন্তু এখন আর ওরকম অনুভব হচ্ছে না। শিউলি নিজের পড়ার টেবিলে বসে আছে, সামনে বই খোলা। পড়তে একদমই ইচ্ছে হচ্ছে না, তবে না পড়লেও উপায় নেই। আগামীকাল কলেজে ক্লাসের টেস্ট আছে, তাই পড়তেই হবে। বারবার শিমুল ভাইয়ের কথা মনে পড়ছে। তখন ঠিকই রাগ করে চলে এসেছিল, কিন্তু এখন মনে হচ্ছে তার রাগ করাটাই ভুল ছিল, কারণ শিমুল ভাই তো এরকমই সরল। আমাকে সবার প্রথম শিমুল ভাইকে ভালোবাসা কি তা বোঝাতে হবে। আমি জানি শিমুল ভাই আমাকে ভালোবাসে, কিন্তু সেটা শিমুল ভাই নিজেই বুঝতে পারছে না। শিউলি মনে মনে ভাবল। শিউলি আবার পড়ার মাঝে মনোযোগ দিল। পেছনে কারো উপস্থিতি টের পেয়ে শিউলি পেছনে ফিরল, দেখলো সোহাগ দাঁড়িয়ে। শিউলি সোহাগকে দেখে বলল, বসুন। দাঁড়িয়ে আছেন কেন? সোহাগ বিছানার একদিকে বসলো। সে শিউলির বইয়ের দিকে নজর দিয়ে বলল, বাংলা সাহিত্য পড়ছো? ভালো। শিউলি বলল। সোহাগ হয়তো কিছু বলতে চাইছে, কিন্তু পারছে না। শিউলি বুঝতে পেরে বলল, কিছু বলবেন? সোহাগ তোতলিয়ে বলল, না না মানে। শিউলি ভ্রু কুঁচকে মুচকি হেসে বলল, না মানে আসলে কি? সোহাগ তার পকেট থেকে একটা পারফিউম বের করে শিউলির দিকে এগিয়ে দিল। শিউলি পারফিউমটার দিকে তাকিয়ে ভ্রু কুঁচকে বলল, এটা কি? পারফিউম? সেটা তো আমি দেখতেই পাচ্ছি পারফিউম, কিন্তু আমায় কেন দিচ্ছেন? সোহাগ শিউলির কথায় ধীরে কণ্ঠে বলল, এই পারফিউমটা আমার ফেভারিট। এখানে আসার সময় কিনেছিলাম, এখনো ব্যবহার করিনি, তাই ভাবলাম তোমাকে গিফট করা যাক। শিউলি হেসে উঠে দাঁড়ালো। সে সরাসরি জিজ্ঞেস করলো, কেন, আমার শরীর থেকে কি দুর্গন্ধ আসে যে আমায় পারফিউম গিফট করতে হবে? শিউলির কথায় সোহাগের মুখটা নিচু হয়ে এলো। হয়তো সে কিছু একটা অপমান বোধ করলো। সে বলল, না না, তেমন হবে না, আমরা তো কাজিন, তাই ভাবলাম। সোহাগের কথা শেষ করতে দিল না শিউলি, তার আগে স্পষ্ট কণ্ঠে বলল, ক্ষমা করবেন, এত দামি পারফিউমের দরকার নেই আমার। এমনিতেও আমি পারফিউম ব্যবহার করি না।
তাই আশা করছি বুঝতে পেরেছেন আমি কি বললাম। সোহাগ হালকা হাসার চেষ্টা করে পারফিউম হাতে নিয়ে রুম থেকে বেরিয়ে গেল। শিউলি আবারও পড়ার টেবিলে বসে পড়ল। শিউলি চৌকির উপর বসে আছে, দু হাঁটু ভাঁজ করে হাঁটুর মাঝে থুতনি ঠেকিয়ে রেখেছে, দৃষ্টি তার বাইরের দিকে নিবদ্ধ। ছোট জানালাটা দিয়ে পূর্ণিমার চাঁদের জ্যোৎস্না ঘরের ভেতরে এসে পড়ছে। ছোট জানালা দিয়ে চারটা স্পষ্ট দেখা যাচ্ছে। শিমুল চারটার দিকে তাকিয়ে বসে রইল। বারবার শিউলির কথাগুলো কানে বাজছে। কেন ভালোবাসলা না আমার শিমুল ভাই? এই কথাটা যেন বারবার প্রতিধ্বনি হচ্ছে। তখনই আসিয়া খাতুন ঘরে প্রবেশ করলেন। ছেলেকে এভাবে মনমরা হয়ে বসে থাকতে দেখে তিনি ছেলের পাশে বসে তার উস্কো চুলগুলোতে আঙ্গুল বুলিয়ে দিলেন। মমতাময়ী কণ্ঠে বললেন, কি হয়েছে বাবজান, মন ভালা না? শিমুল মায়ের দিকে মাথা তুলে তাকালো। শিমুল মাথা উপর নিচ নাড়ল, যার মানে হ্যাঁ। আসিয়া বেগম আবার জিজ্ঞেস করলেন, কেন মন ভালা না? শিমুল মায়ের অরুর উপর মাথা রেখে শুয়ে পড়ল। এখন শোয়া অবস্থায় চারটা আরো স্পষ্ট দেখা যাচ্ছে। শিমুল চারটার দিকে দৃষ্টি রেখে বলল, আম্মা, শিউলি আজকে আমার উপর রাগ কইরা বাড়ি চলে গেছে। আসিয়া খাতুন ছেলের মাথায় হাত বুলাতে বুলাতে বলল, কেন রাগ করছে? তুই নিশ্চয়ই কিছু উল্টাপাল্টা করছস। শোন বাবজান, শিউলিরে এভাবে কষ্ট দিস না। মেয়েটা বিরাট ভালা, এই রকম মাইয়া গ্রামে এক দুইটা পাউন যাইতো না। শিমুল ভাই আসিয়া বেগমের কথা মনোযোগ দিয়ে শুনল, তারপর জিজ্ঞেস করল, আইসা আম্মা, তুমি কারে ভালোবাসো? আসিয়া খাতুন হেসে বললেন, আমার এই জীবনে তুই ছাড়া কেডা আছে? তোরে ছাড়া যে দুনিয়ায় অন্ধকার, তাই তোরে ছাড়া আর কারে ভালোবাসমু? শিমুল উঠে বসলো। সে বলল, নিজের মানুষটাকে কি শুধু ভালোবাসা যায়? বাইরের মানুষটা কি ভালোবাসা যায় না? কেন যাইব না? তোর বাপ তো বাহিরের মানুষ আসিল, তাও তো তারে ভালোবাসছি। শিমুল আর কিছু বলল না। আসিয়া বেগম শিমুলের গায়ে কাঁথা জড়িয়ে দিয়ে রুম থেকে বেরিয়ে গেলেন। মায়ের বলা কথাগুলো শিমুলের সরল মস্তিষ্কে ধীরে ধীরে প্রবেশ করতে লাগলো। কেন যাইব না? তোর বাপ তো বাহিরের মানুষ আসিল, তাও তো তারে ভালোবাসছি। এই কথাটার অর্থ কি? শিমুল এতদিন ভালোবাসা বলতে শুধু মা বাবা আর নিজের স্বজনদের সম্পর্কে বুঝতো, কিন্তু শিউলির জন্য তার যে আকুলতা, রাতে ঘুম না আসা, তাকে না দেখে বুক ফেটে যাওয়ার ভয়, আর শিউলির চলে যাওয়ার যে তীব্র কষ্ট, এগুলো কোন সম্পর্কের বাঁধনে পড়ে? হঠাৎ শিমুলের মনে হলো শিউলি ঠিকই বলেছিল। সে হয়তো ভালোবাসা বোঝেই না, তাই এই অনুভূতিকে অসুখ ভেবেছিল। কিন্তু তার মা যা বললেন, সেই তীব্র টান, সেই আকুতি, সেটা তো সেই শিউলির জন্যই অনুভব করছে। আমি তাহলে কি শিউলিটা ভালো পাই? এই কথাটা শিমুলের মনে প্রথমবারের মতো পরিষ্কারভাবে এলো। শিউলি ও মিলি ঘুমানোর প্রস্তুতি নিচ্ছে। তারা শুয়েও পড়েছে। শিউলি সিলিংয়ের দিকে তাকিয়ে রইল এক ধ্যানে। ঘুম আসছে না। অনেকটা সময় পার হয়ে গেল এভাবেই। এতক্ষণে মিলিও ঘুমিয়ে পড়েছে। পাশের রুম থেকে আওয়াজ আসছে, হয়তো তার মা, খালা, বাবারা আলাপ করছেন। আজ আবার সোহাগের বাবাও এসেছেন। আগামীকালকেই তারা আবারও শহরে ফিরে যাবেন। এই কারণে আজ হয়তো এতক্ষণ পর্যন্ত আলাপ করছেন। শিউলি বিছানা থেকে উঠে বসলো। বাথরুমে যেতে হবে। দরজা খুলতে যাবে তার আগেই মনে হলো ভেতরে তাকে নিয়ে আলোচনা হচ্ছে হয়তো। শিউলি বিস্মিত হলো। এখন এতটা রাত করে তাকে নিয়ে কি কথা হতে পারে? শিউলি দেওয়াল ঘেঁষে মাথা রাখলো শোনার জন্য। ভেতরে সোহাগের মা ইদ্রিস খন্দকারকে বললেন, ভাইজান, আমরা চাচ্ছিলাম আপনাদের সাথে আর একটা নতুন করে আত্মীয়তা করতে। শিউলির মা জাবেদা বেগম অবাক হয়ে বললেন, মানে? জুলেখা বেগম হেসে বললেন, মানে বলতে চাচ্ছি, সোহাগের সাথে শিউলির বিয়ে দিয়ে আমার বোন থেকে বেআইন হয়ে যাব। সাথে ইদ্রিস খন্দকার বললেন, বাহ, এটা তো ভালো প্রস্তাব। এমনিতেও সোহাগ অনেক ভালো ছেলে। এসব শুনে শিউলি যেন থমকে গেল। হচ্ছেটা কি এসব? আমার বিয়ে নিয়ে আলাপ হচ্ছে, এখন কি করবো আমি? আব্বাকেও তো বোঝাতে পারবো না। শিউলি নিজের পায়ের নিচে মাটি খুঁজে পাচ্ছে না। শিউলি দেওয়াল ঘেঁষে ধপ করে মাটিতে বসে পড়ল। দু হাতের তালু দিয়ে নিজের মুখ ঢাকলো। তার কণ্ঠস্বর রুদ্ধ, ভাবনাগুলো এক নীরব চিৎকার হয়ে উঠল। এখন কি হবে? শিমুল ভাই, তুমি কবে বুঝবে আমায়? কবে নিজের মনের কথাকে প্রশ্রয় দিবে তুমি?
শিউলি কলেজের পথ ধরল। তার মাথা থেকে এখনও রাতের কথাগুলো বের হয়নি। বিয়ের আলোচনা তাকে ভেতর থেকে অস্থির করে রেখেছে। সকালে সোহাগের সাথে দেখা হলো। লোকটাকে ভীষণ খুশি খুশি মনে হচ্ছিল। হয়তো ওই লোকটাও জানে বিয়ের ব্যাপারে। খালা আর তার আম্মা ভীষণ মিষ্টি গলায় কথা বলছিলেন। কয়েকবার শিউলিকে তাদের সাথে বসতে বলেছিলেন। শিউলি জানে তাদের সাথে বসলেই তারা বিয়ের কথাটা বলবে, তাই আর শিউলি বসেনি। সে সোজা কলেজে যাওয়ার জন্য তৈরি হয়ে গেছে। শিউলি কলেজের পথ ধরল। কলেজের রাস্তার পাশেই একটি বড় 1 বিঘার মতো জমি রয়েছে। এই জমিটা ইদ্রিস খন্দকারের নিজের। সেটিতে ফসল চাষ করা হয়। হঠাৎ শিউলির চোখ গেল জমিতে হাল চাষ দেওয়া শিমুল ভাইয়ের দিকে। ছেলেটা রোদের মাঝে হাল চাষ করছে। আর সত্যি সত্যি শিউলির রাগ হলো। মানুষ বোকা হয়, কিন্তু এরকম বোকা মানুষ আমি জীবনেও দেখিনি। শিউলি মনে মনে শিমুলের উপর ক্ষুব্ধ হলো। সে জোরে চিৎকার করে ডাকলো, শিমুল ভাই, এদিকে আয়ো। শিউলির ডাক শুনে শিমুল ভাই এগিয়ে আসলো। শিমুল ভাই এগিয়ে আসতেই শিউলি রাগী কণ্ঠে বলল, তোমার সমস্যাটা কি শুনি? তোমারে কত করে বললাম মানুষের জমিনে কাজ করবা না, তবু কেন কাজ করতেছ? হ্যাঁ, তুমি আসলেই একটা বলদ। মানুষ শুধু শুধু কি তোমারে বলদ করে ডাকে? শিউলির চোখ মুখ ও কথাতে একদম স্পষ্ট রাগ। এতটা কড়া ভাষায় এই প্রথম হয়তো শিমুলের সাথে কথা বলছে সে। শিমুল শিউলির মুখের দিকে অবাক হয়ে তাকিয়ে রইল। ছেলেটা কষ্ট পেয়েছে শিউলির কথায়। শিমুল ভাইয়ের চোখে জল চিকচিক করছে। শিমুল ভাইয়ের চোখে জল দেখে শিউলির মনে হলো তার ভেতরটা মুচড়ে উঠেছে। শিমুল ভাইয়ের চোখে জল, এটা কি শিউলি সহ্য করতে পারে? শিউলির ইচ্ছে হচ্ছে নিজের গালে নিজেই কয়েকটা চড় লাগিয়ে দিতে। শিউলি নিজের গলা তুলনামূলক থেকে বেশি নরম করে বলল, শিমুল ভাই, তুমি কেন বোঝো না? সবাই তোমাকে কাজ করিয়ে নেয় বিনা বিনা পারিশ্রমিকে। তোমার কষ্ট হয় না বলো? অন্যের কাজ তুমি কেন করবা? অন্যের কি তোমাকে দুমুঠো খাবার দেয়? দেয় না তো, তবুও কেন করো তুমি? শিমুল মাথা তুলে বলল। এইটা তো তোর বাপেরই জমি, তুমি কেন এমন করতেছস? শিউলি দীর্ঘশ্বাস ফেললো। কোনোভাবেই লোকটাকে বোঝাতে সক্ষম হচ্ছে না। সেটা আমার বাপের জমি হোক বা অন্য কারো, সেটা বিষয় না। পৃথিবীতে সব কাজেরই একটা পারিশ্রমিক থাকে। মানুষ কাজের বিনিময়ে টাকা দেয় অথবা অন্য কোনো বস্তু দেয়, কিন্তু তোমারে তো ওরা কিছুই দিবে না, তবুও কেন কাজ করবা বলো? শিমুল ভাই হয়তো শিউলির কথার মানেটা কিছুটা হলেও বুঝলো। শিউলি এবার করুণ কণ্ঠে বলল, শিমুল ভাই, এবার তুমি বুঝদার হও। তোমার যে সামনে খুব বড় দায়িত্ব নিতে হবে। যদি তুমি সে দায়িত্ব না নাও, আমি ধ্বংস হয়ে যাব, শেষ হয়ে যাব আমি। শিউলি কিসের দায়িত্বের কথা বলল তা শিমুলের সাধারণ মাথায় ঢুকলো না। শিউলি আবারও বলল, এখনই বাড়িতে যাও, আর কোনোদিন অন্যের কাজ করবা না। যদি কাজ করতেই হয় তাহলে তার পারিশ্রমিক নিয়ে কাজ করবা, বুঝছো? শিউলি মুচকি হেসে বলল, হ্যাঁ বুঝছি, এখন থেকে কারো কাজ করবো না, শুধু আমি আমার নিজেদের কাজ করবো। শিউলিও হাসলো শিমুল ভাইয়ের মুখ পানে চেয়ে। কি সুন্দর শিমুল ভাইয়ের স্নিগ্ধ হাসি। আগের মতো আজও তামিম শিউলির পথ আটকে দাঁড়িয়েছে। শিউলির ভীষণ রাগ হচ্ছে। এমনিতেই আছে চিন্তায়, তার মাঝে এই তামিমের উগ্র ঝামেলা। তামিম সিগারেট টান দিয়ে বলল, কি শিউলি, কয়েকদিন ধরে কলেজে যাচ্ছ না যে? শিউলি রাগী কণ্ঠে বলল, সেটা নিশ্চয়ই আপনার কাছে কৈফিয়ত দিতে হবে না। আমার কাছে দিবে না মানে সুইটহার্ট? তাহলে কার কাছে দিবে শুনি? প্লিজ পথ ছাড়ুন, আমার ভালো লাগছে না আমার এইসব ফালতু পেঁচাল আপনার। তামিম শিউলির চারপাশে ঘুরে বলল, ওকে, ফালতু পেশাল শুনতে হবে না, আমার সাথে প্রেম করো, একটু ভালোবাসো। শিউলির চক্ষু লাল করে তাকিয়ে বলল, আপনার মতো ছেলেকে দুনিয়ার কোনো মেয়েই ভালোবাসবে না। আপনার মতো খারাপ বখাটে ছেলে গ্রামে আছে আর একটা। শিউলির এই অপমানজনক কথাও তামিমকে থামাতে পারল না। ওকে সুইটহার্ট, আমাকে ভালোবাসতে হবে না, বিয়ে করে নাও আমাকে, বিশ্বাস করো রানী করে রাখবো তোমায়। শিউলি বরাবরের মতোই বিরক্ত হচ্ছে। প্লিজ রাস্তা ছাড়েন, আমি যাই। তামিম বলল, ওকে ঠিক আছে যাও, তবে আর মাত্র 72 ঘন্টা সময় তোমার কাছে, তারপর তুমি সিদ্ধান্ত নেবে। যদি তারপরও আমার কথায় রাজি না হও তাহলে পরেরটা আমি করব। বলেই তামিম বাঁকা হাসলো। শিউলি তামিমের দিকে তাকালো। লোকটাকে এ পর্যন্ত ভালো করে দেখা হয়নি। লোকটার মুখে চাপদারি, গোঁফ ঘন, শ্যামলা গায়ের রং। দেখতে তো মাশাআল্লাহ, তাহলে কাজ কাম এরকম আস্তাগফিরুল্লাহ কেন? শিউলি মনে মনে ভাবলো। শিউলি জিজ্ঞেস করলো, কি করবেন যদি আমার সিদ্ধান্ত না পাল্টায়? সব কিছু বলে দিলে তো শেষই, তাহলে সাসপেন্স থাকবে কি? বরং পরেই দেখে নিও
আমি কি করতে পারি? শিউলি আর কথা বাড়ালো না, চলে এলো। শিউলির পেছনে ফিরল না, তবে বুঝতে পারলো তামিম তাকিয়ে আছে তার দিকে। সোহাগরা আজ বিকেলে শহরে ফিরে যাবে, সকলেই রেডি। উঠোনে দাঁড়িয়ে তারা সবার কাছ থেকে বিদায় নিচ্ছে। জুলেখা বেগম শিউলির মাথায় হাত বুলিয়ে বললেন, ভালো থাকিস মা, আর ভালো করে খাওয়া দাওয়া করিস। ছোটবেলা থেকেই ঠিক করে খাস না। শরীরের দিকে দেখ তো, শরীরটা কেমন শুকিয়ে যাচ্ছে দিন দিন। শিউলির ভীষণ অস্বস্তি হচ্ছে আজ, অথচ তার খালা তার পছন্দের একজন, ছোটবেলা থেকে কত আদর করেছে, অথচ আজ এত অস্বস্তি লাগছে। তার কারণ হয়তো বিয়ের আলোচনাটাই। এবার জুলেখা বেগম নিজের আঙ্গুলের পরা ফুলের ডিজাইন করা আংটিটা শিউলির আঙ্গুলে পরিয়ে দিতে চাইলেন। শিউলির সাথে সাথে বাধা দিল। কি করছো খালা? আংটি কেন খুলছো? পাশ থেকে জাবেদা বেগমও বললেন, হ্যাঁ রে জুলেখা, এসবের কি প্রয়োজন? এসব দেওয়ার দরকার নেই। জুলেখা বেগম বললেন, আমার যা সব তো শিউলেরই হবে, তাহলে আজকে দিলে কি সমস্যা? পাশ থেকে সোহাগ কখন থেকে তাকিয়ে আছে তাদের দিকে। সোহাগের বাবা আর ইদ্রিস খন্দকার তারা আগেই বেরিয়ে গেছেন বাড়ি থেকে, গাড়ি আটকাতে হবে তাই। আজ মিলিকে ভীষণ অস্থির দেখাচ্ছে। এমনিতেই তো মেয়েটা একদম হাসি খুশি থাকে। জুলেখা বেগম শিউলির কথা না শুনে আংটিটা পরিয়ে দিলেন আর বললেন, আংটি একদম খুলবি না, মনে কর এটা তোর খালার দেওয়া শুধুমাত্র গিফট, আর কিছুই না। শিউলি আর কিছু বলল না। তারা সকলে বাড়ির বাইরে বের হয়ে গেল। শিউলিও বের হতে চাইলে পেছন থেকে সোহাগ ডাকলো, শিউলি। শিউলি পিছন ফিরে তাকালো, বলল, জি বলুন। শিউলির চোখ মাটির দিকে নিবদ্ধ। সোহাগ বলল, শহরে গিয়ে তোমার কথা খুব মনে পড়বে, মাঝে মাঝে কল দিব, কথা বলবে তো? শিউলি সোহাগের কথার কোনো প্রতিউত্তর করলো না। সোহাগ আবারও বলল, নিশ্চয়ই জানো তোমার সাথে আমার বিয়ের কথা হয়েছে। শিউলি মাথা উপর নিচ নাড়ল, যার মানে সে জানে। আজ কলেজ থেকে ফেরার পথে তার মা বিয়ের কথাটা সরাসরি বলেছেন। সোহাগ শিউলিকে চুপ থাকতে দেখে বলল, তুমি কি আমার উপর বিরক্ত? শিউলির ইচ্ছে হলো বলে দিতে, আমি আপনাকে বিয়ে করতে পারবো না। আমি অন্য কাউকে আমার মন বিলিয়ে দিয়েছি। কিন্তু পারল না বলতে কথাটা। সোহাগ বলল, আচ্ছা এখন যাচ্ছি, কিছুদিন পর আবার আসবো, কারণ তোমাকে এতদিন না দেখে থাকাটা আমার জন্য কেন কোনো পুরুষই পারবে না। শিউলি বলল, খালা আপনাকে ডাকছেন, যান। শিউলি কথাটা বলল সোহাগের থেকে বাঁচার জন্য। সোহাগ হেসে বলল, আল্লাহ হাফেজ। সকলেই রাস্তা ধরেছে। মিলি তাকিয়ে আছে শিমুলদের বাড়ির দিকে হেঁটে যাওয়ার সময় শিউলি লক্ষ্য করলো মিলি কেমন যেন মনমরা হয়ে আছে। শিউলি জিজ্ঞেস করলো, কি হয়েছে মিলি? কোনো অসুবিধা? সকাল থেকেই দেখছি কেমন মনমরা হয়ে আছিস। মিলি কিছুক্ষণ চুপ করে রইল, তারপর হঠাৎ তার মাকে বলে উঠল, আম্মু, আমি শহরে ফিরে যাব না। এরকম হঠাৎ কথা শুনে সকলেই মিলির দিকে বিস্ময়ে তাকালো। শিউলি বেশ খানিকটা অবাক হলো। জুলেখা বেগম বললেন, কেন, কি হয়েছে? যাবি না কেন? আসলে আম্মু, আমি গ্রামে কয়েকদিন থাকতে চাই। সোহাগ বলল, থাকবি মানে? তোর স্কুল আছে না? তাহলে তুই থাকবি কি করে? সোহাগ শাসনের সুরে বলল। মিলি বায়না করল, প্লিজ ভাইয়া, থাকি না। জাবেদা বেগম বললেন, হ্যাঁ, থাকুক না কিছুদিন গ্রামে, তারপর না হয় সোহাগকে পাঠিয়ে দিস, এসে নিয়ে যাবে। শেষ পর্যন্ত মিলিকে রেখে সকলে শহরের উদ্দেশ্যে রওনা দিল। শিউলি শুধু তাকিয়ে রইল মিলির দিকে। একটা মেয়ে হয়ে আরেকটা মেয়ের মনের ভাব পড়া না গেলেও শিউলি বুঝতে পারল মিলির মনে শিমুল ভাইকে নিয়ে দুর্বলতা কাজ করছে। পাশের বাড়ির শমশের চাচা শিমুলকে দেখেই ডাক দিল, শিমুল, এই শিমুল, এদিকে আয়। শিমুল তার ডাক শুনে কাছে গিয়ে বলল, কি হয়েছে চাচা? কও কি কইবা? তিনি বেশ আদেশের স্বরে হুকুম করলেন, নে তো এই ব্যাগটা বাড়িতে দিয়ে আয়। হাতে থাকা বাজারের ব্যাগটা শিমুলের দিকে বাড়িয়ে দিয়ে বললেন কথাটা। শিমুল গা ছাড়া ভাব নিয়ে বলল, পারুম না আমি, নিজের জিনিস নিজে লিয়ে যাও। শিমুলের মুখ থেকে এমন কথা শুনে যেন শমশের মিয়া আকাশ থেকে পড়লেন। তার বিস্ময়ে মুখ হা হয়ে উঠল। এটা কি রে, ভূতের মুখে রাম নাম? আজ কি হইল তোর? মুখের উপর না করস? শিমুল এবার আরো দৃঢ় কণ্ঠে বলল, তো না করবো না তো কি করবো? অনেক কাটাইছো আমার, এখন থেকে অন্যজনের কাম আর করে দিব না আমি, নিজের কাম নিজে করো। শিমুলের মুখের উপর না করে দেওয়ায় শমশের মিয়া রেগে গেলেন। তিনি হাত উঁচু করলেন শিমুলের গালে চর মারার উদ্দেশ্যে।
শিমুল ভয়ে ঘাবড়ে গেল, চোখ বন্ধ করে নিল। কিন্তু পরক্ষণেই যখন বুঝতে পারল চরে সে গালে পড়ল না, তখন সে চোখ খুলে দেখলো শমশের মিয়ার হাত রাগে ধরে রেখেছে শিউলি। শিউলির চোখে ক্রোধ স্পষ্ট। শমশের মিয়া রেগে শিউলিকে বললেন, এই মাইয়া, এই তুমি আমার হাত কেন ধরলা? এত বড় সাহস তোমার? তার আগে আপনি বলেন, কোন সাহসে আপনি শিমুল ভাইয়ের দিকে হাত বাড়ান? শিউলি পাল্টা প্রশ্ন করলো। শিউলির এমন কথায় শমশের মিয়া থতমত খেয়ে গেলেন। তিনি বললেন, হাত তুলি আর যাই করি তাতে তোমার কি মাইয়া? তুমি কেডা শিমুলের? হ্যাঁ, মেম্বারের মাইয়া হইছো বললা যা মন চায় তাই করবা? শিউলি আরো নিজের কণ্ঠে তেজ বজায় রেখে বলল, আমি যাই হই না কেন সেটা কোনো বিষয় না। আপনি কোন অধিকারে হাত তুলবেন? আপনার কাজ করে দেয়নি বলে? যদি তাই হয় তাহলে শিমুল ভাই একদম ঠিক কাজ করেছে। কেন সে আপনাদের কাজ করে দেবে? আর কোনো দিন শিমুল ভাইয়ের গায়ে হাত তোলার সাহসও দেখাবেন না, তাহলে এর পরিণতি ভয়ানক হবে বলে দিলাম। শমশের মিয়া শিউলির সাথে কথা বলে না পেরে শেষমেশ বললেন, এত পড়াশোনা কইরা এসব শিখতেছো, বড়দের সম্মান করতে পারো না? ছি! বলেই শমশের মিয়া হন হন করে জায়গা ত্যাগ করলেন। শমশের মিয়ার কথায় শিউলির হাসি পেল। এই লোকগুলো এরকমই, যখন কথায় হারাতে পারবে না তখন পড়াশোনার দোহাই দিবে। শিমুল শিউলির দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইল অবাক নয়নে। শিমুল বলল, কেন শুধু শুধু ঝামেলা করতে গেলে? শুধু শুধু মানে? আর তুমি তো দেখছি এখনো বোকাই রয়ে গেলে। ওরা তোমার গায়ে হাত তোলার সাহস কি করে দেখায়? তুমি কিছু বলতে পারো না? শিমুল কণ্ঠস্বর স্থির করে বলল, কইলাম দেখি তো মারবার আইলো। এখন থেকে মারতে আসলে তুমি প্রতিবাদ করবে, ঠিক আমি যেভাবে প্রতিবাদ করলাম সেভাবে। শিমুল ভাই বলল। আচ্ছা, তাই করুম। শিউলি হেসে বলল, তবে তুমি যে কাম করবে না সেটা না করেছো, সেটা দেখে সত্যিই অনেক ভালো লেগেছে। শিমুল শিউলির কথায় হাসলো। শিউলি আবারও বলল, সবসময় এইভাবেই প্রতিবাদ করবা। জানোই তো বিড়াল নরম জায়গাতে কামড়ায় বেশি, শক্ত হতে শেখো। শিমুল আর শিউলি দুজন একসাথে রাস্তা ধরলো। শিমুল সব বলতে বলতে যাচ্ছিল। আজ সকাল থেকে সে কি কি করেছে সব কিছু শিউলির সাথে বলল শিমুল ভাই। বসন্ত বিকেলের শেষ লগ্নে গ্রামের মোটা পথ ধরে হেঁটে যাচ্ছে শিউলি আর শিমুল। সূর্য পশ্চিমের ঘন গাছপালার আড়ালে মিলিয়ে যাচ্ছে। শিউলি আর শিমুল সেই মেঠো পথ ধরে হেঁটে যাচ্ছে। পায়ে পায়ে তাদের নরম মাটির গুঁড়ো উঠছে। সেই ধুলো বিকেলবেলার সোনালি আলোয় চিকচিক করছে। পথটি বাঁক খেয়ে দূরে একটি আম গাছের দিকে চলে গেছে। গাছটিতে তার ডালপালা জুড়ে নতুন পাতার সবুজ আভা এবং মুকুল চোখে পড়ছে। বাতাসে মেশানো আলাদা মিষ্টি গন্ধ। সেটা হয়তো ধানের গলায় রাখা সদ্য কাটা খড়ের গন্ধ, নয়তো দূরে কোথাও ফোটা কোনো বুনো ফুলের। ডান পাশে যত দূর চোখ যায় সবুজ সর্ষে ক্ষেত, আর বা পাশে একটি ছোট পুকুর, সেখানে জল স্থির। হাঁটতে হাঁটতে শিমুল একটা ছোট্ট নুড়ি তুলে সামনের দিকে ছুঁড়ে দেয়। আজকের বিকেলটা শিউলির কাছে প্রতিদিনের থেকে বেশি সুন্দর মনে হচ্ছিল। তার কারণ হয়তো শিমুল ভাই সাথে থাকার জন্য। আর শিউলির ভয় নেই, তার বাবা গঞ্জে যাবেন। আস্তে আস্তে অনেকটাই রাত হবে। মিলিকে বলে কয়ে বাড়িতে পাঠিয়ে দিয়েছে আগেই। শিউলি শিমুল ভাইয়ের পানে চাইল। ছেলেটার উস্কো চুলগুলো বাতাসে অবিরাম নড়ছে। পরনে নীলরঙা একটা সাধারণ শার্ট আর বরাবরের মতো লুঙ্গি, পায়ে কোনো জুতো নেই। শিউলির পরনে সালোয়ার কামিজ আর মাথায় ওড়না টানা। শিউলি এতক্ষণে মুখ খুলল, বলল, শিমুল ভাই, প্রতিটা বিকেল তোমার সাথে এভাবে কাটানোর এক আকাশ সমান ইচ্ছে আমার। তুমি পারবে না আমার সেই ইচ্ছেটা পূরণ করতে? শিমুল শিউলির দিকে তাকিয়ে অমায়িক হাসলো, বলল, পারুম। শিউলি শিমুলের থেকে হ্যাঁ উত্তর আশা করেনি। সে ভেবেছিল হয়তো বরাবরের মতো আজও শিমুল ভাই পারবো না বলবে। শিউলির হাসিটা আরো প্রসারিত হলো। শিমুল ভাই শিউলিকে অবাক করে দিয়ে বলল, আচ্ছা শিউলি, আমি শুধু বিয়া করি, তাহলে বউরে খাওয়ামো কি? শিমুলের কথায় শিউলি তার দিকে সম্পূর্ণ দৃষ্টি দিল। শিমুল ভাই পেছনে দু হাত বেঁধে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। শিউলি বলল, কেন? ভাত খাওয়াবে? ভাতই তো খাওয়ামো, সেটা তো বুঝলাম, কিন্তু ভাত দিতে গেলেও তো টাকা লাগবো। টাকা কই পামো? ও আচ্ছা, এই কথা। তুমি চাইলে কাজ করতে পারো। শিমুল দাঁড়িয়ে গিয়ে বলল, তাহলে কালকের থেকে পাশের বাড়ির রমজানের লগে টাউনে যাবো কাজ করবার লেগে।
ওইখানে ইটের কলায় কাজ করলে মেলা টাকা পাওয়া যায়। শিউলি শিমুল ভাইয়ের পানের দিক থেকে চোখ সরাতে পারছিল না। লোকটা এখন নিজের ভালো নিজেই বুঝতে শিখেছে। তবে শিউলি মনে মনে ভাবছে, লোকটা কি তার ভালোবাসা বুঝতে পেরেছে নাকি এমনই শুধু বিয়ের কথা বলল। তবে শিউলি আজ তার মনকে প্রশ্রয় দিল না। তার শিমুল ভাই নিজের ভালো বুঝেছে, সেটাই বড় কথা। শিউলি হেসে বলল, আচ্ছা তাহলে আগামীকাল সকাল থেকেই যেও। শিউলি জানে ইট ভাঙার কাজ করা বিরাট কষ্টের। এমনি সময় হলে শিউলি কাজ করতে যেতে না করে দিত, কারণ শিমুল ভাইয়ের কষ্ট হলে মেয়েটা কি নিজেকে স্থির রাখতে পারবে। কিন্তু এখন না করার উপায় নেই। বড় জোর 1-1.5 মাস বিয়ের ডেট পিছিয়ে রাখতে পারবে, তার বেশি দিন বিয়ের তারিখ পিছিয়ে রাখতে পারবে না শিউলি। সে না চাইলেও বাড়ি থেকে জোর করে বিয়ে দিয়ে দিবে। তাই কদিন শিমুল ভাইকে বুঝদার বানাতে হবে। শিউলি চেয়েও শিমুল ভাইকে বিয়ের কথা বলতে পারল না, এই ভয়ে যে যদি শিমুল ভাই বলে বিয়ে করে নে, তাহলে সেই কথা শিউলি সহ্য করতে পারবে না। সে চায় শিমুল যেন ভালোবাসার সম্পূর্ণ অর্থ বুঝে তবেই তার হাত ধরে। শিউলি এসব ভাবতে ভাবতেই যাচ্ছিল, হঠাৎ দেখলো তার পাশে শিমুল ভাই নেই। এতটাই ভাবনার জগতে চলে গিয়েছিল যে কখন শিমুল ভাই তার পাশ থেকে সরে গেল টেরই পেল না। শিউলি এদিকে সেদিকে চোখ বুলিয়ে দেখলো পুকুর ঘাটের ও পাড় থেকে শিমুল ভাই আসছে হাতের মুঠোয় করে কিছু নিয়ে। শিউলি অবাক হয়ে তাকিয়ে রইল। শিমুল দৌড়ে এসে শিউলির সামনে দাঁড়ালো। ছেলেটা হাঁপাচ্ছে, দৌড়ে যাওয়া আসার কারণেই হয়তো। শিউলিকে কিছু বলার সুযোগ না দিয়ে শিমুল ভাই নিজের কণ্ঠ কোমল করে শিউলির দিকে মুঠো করা হাতটা খুলল। হাতের মুঠোয় দেখা গেল সাদা রঙের এক মুঠো শিউলি ফুল। শিমুল ভাই গভীর আবেশে বলল,